মাঝে মাঝে মনে হয় যদি সিট না আসতো আমার জীবনে, মাকে নিয়ে বুকের মধ্যে যে মাঝে মাঝে হু করে, কান্না পায়, খুব একা লাগে। সিট না থাকলে হয়তো এতক্ষণ আমি পাগল হয়ে যেতাম। কি ভাবছো? ও কিছু না। নক্ষত্র স্যারের কথা ভাবছো তো? ওই ট্রান্সেই রয়েছে এখন। হ্যাঁ, একদম ঠিক ধরেছ। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি আমার বাইকটা নিয়ে আসছি। নক্ষত্র দেবরায় আর অহনা মিত্র, এই দুজনের কথা ভাবছি। একজনের সাথে গান গাইবার জন্য, আরেকজনের কাছে গান গাওয়া লুকিয়ে রাখার জন্য। কি জানো তো মা, কিছু কিছু আছে একেবারে বর্ন ট্যালেন্ট, যাদের মধ্যে ঈশ্বর সহজাতভাবে প্রতিভা ভরে দেন। আঁখি মেয়েটা ঠিক সেরকম। কি সুরেলা গলা, তাই না দাদু ভাই? ও তো বলছিল সেভাবে নাকি ও কারো কাছে গানই শেখেনি। কিন্তু কি অদ্ভুত আত্মবিশ্বাস বলো। ও এমন ভাবে গানটাকে ধরলো যেন গানটা পুরো ওর দখলে। বাবা কি বলতেন জানো? বাবা বলতেন যে সুরকে বশে করতে হয়। আঁখি মেয়েটা পুরো সেটাই করতে পেরেছে। বলেছিস। আচ্ছা, তোর বাবা যদি আজ থাকতেন কত খুশি হতেন বলতো? আমার তো মনে হয় উনি নিজেই চলে যেতেন ওর সঙ্গে দেখা করতে। এটা কিন্তু একদম সত্যি কথা। অনেক দিন পর এরকম একটা রিচ ভয়েসের সন্ধান পাওয়া গেছে। আমার মনে হয় এই আঁখি মেয়েটা অনেক দূর এগোবে। মানে কালকে যেভাবে মাঝখান থেকে ও গানটা ধরলো, আমি তো বিশ্বাসই করতে পারিনি যে এটা একটা নিউ ট্যালেন্টের ভয়েস। মনে হচ্ছিল যে অনেক ট্রেন্ড একজন সিঙ্গারের ভয়েস অ্যান্ড এভরিথিং ইজ প্ল্যান। ইনফ্যাক্ট আমার মনে হয় যে তিস্তা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন। এইরকম একটা ভয়েস যদি প্রজেক্ট করা যায় অ্যালবামে, তাহলে অ্যালবাম হিট হতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। ওর গলায় কিন্তু মেলোডিটা দারুণ খেলে। ওকে যদি কোনো মেলোডিয়াস গান দেওয়া হয় না, খুব ভালো হবে। আমি বাবা অত শত বুঝি না, আমার মন বলছে ওই মেয়ের গান যদি একবার লোকজন শোনে না, দেখবি ওকে না সবাই লুপে নেবে, কারাকারি করবে। আমার কথাটা মিলিয়ে নিস। একদম ঠিক বলেছো, ভালো। তবে এই পুরো ক্রেডিটটাই কিন্তু আঁখির। বাহ, তোমাদের তো কোনো জবাবই নেই। একটা বাইরের অচেনা অজানা মেয়ে এসে ফুল ক্রেডিট নিয়ে চলে গেল। আর এখানে এতদিন ধরে আমি এত খাটছি, এত অডিশন দিচ্ছি, এত পাবলিসিটি করলাম, আমার কোনো ভ্যালুই নেই। রাগিনী থাক মা। বাপি, বাপি তোমায় তো বেস্ট ফাদার অ্যাওয়ার্ড দেওয়া উচিত। না মানে তোমার নিজের মেয়ে তো বেকার, ফালতু, কোনো কাজেরই নয় সে। একটা বাইরের মেয়ে এসে তোমার সাথে ন্যাকামো মেরে কি না কি গান করে নিল, তাতেই সে বেস্ট সিঙ্গার হয়ে গেল। ওয়াও! রাগিনী, সবসময় না বুঝে ওর রিয়াক্ট করো না। ও যদি ভালো গান গায় তাতে কার লাভ হবে? তোমার তো। দিদি ভাই আমার কথা শুন। তুই মিছি মিছি রাগ করছিস। আরে বাবা, ক্রেডিটটা তো তোর, তুই তো পাবি, তাই না? থাক ভালো মা, আমি না এখনো আর বাচ্চা নই যে আমার রাগ ভাঙানোর জন্য তোমরা যা বলবে আমাকে তাই মানতে হবে। রাগিনী, দিদি ভাই, দিদি ভাই শোন, দিদি কি রাগ রে বাবা। ও বাচ্চা, একদম ছেলে মানুষ। সত্যি রাগিনী এখনো বাচ্চাই থেকে গেল।
কিন্তু রাগিনীর রাগটা কি শুধুই ছেলে মানুষের? কাল রাত থেকে এটা খেয়াল করছি। কি হয়েছে কি মেয়েটার? Sid, you are the main culprit. আজকে তোমার জন্য আমার বাড়ির সব কটা লোক ওই কইয়া মেয়েটাকে নিয়ে এতটা মাথামাতি করছে। আই এম শিওর যে এই পুরো ব্যাপারটা প্ল্যান করে তুমি আমার পিঠ পিছে আখিকে ইভেন্টে ঢুকিয়েছো। আর আমি সেটা কিছুতেই মানতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। রাগিনীর সাথে টক্কর নেবার ফল এবার তুমি বুঝবে, এবার তুমি বুঝবে। বাইরে যেরকম রং খেলা হচ্ছে, তুই কিন্তু ধুমধাম বাড়ি থেকে বেরোস না আজ। তোর রঙে অ্যালার্জি আছে কিন্তু। হয়তো শীত এসে গেছে। কি রে, তোর বাজার করতে এত সময় লাগলো? বাজার করতে আমার সময়ই লাগে। প্লিজ স্যার, ভালো মা এখন তোমায় ধরেছে। আগে আমি যখনই বাইরে বেরোতাম আমাকে একটা শপিং লিস্ট ধরিয়ে দিত। আমার তো বেশ ভালোই লাগে এসব করতে। হ্যাঁ, বাজার করাটা কিন্তু আমার একটা প্যাশনও বলতে পারেন। ভালোই তো, মায়ের তো তাহলে আর চিন্তাই থাকলো না, তাই না মা? চলো একটু খেয়ে নে। সারি দুনিয়া কা দাঁড়া, মরে যাই। আর আমার ছেলেটা বাজার করতে খুব ভালোবাসে। এই কটা বাজার 2 ঘন্টা লেগে গেল। না না না, মানে আমি একটু বেছে বেছে বাজার করি। ও, তুই বেছে বেছে বাজার করিস? হ্যাঁ। তা বাজারের দোকানি তোর গালে বোধহয় রং লাগিয়ে দিয়েছে। না মানে ওইখানে ওরা সবাই রং খেলছে। থাক চাঁদু, আর বলতে হবে না। তোর এই ভালো মার চুলগুলো না এমনি এমনি পাকেনি রে, বয়সে পেকেছে। দে, হ্যাঁ, এই কটা বাজার বেছে বেছে বাজার। দাঁড়াও সিড, আই থিঙ্ক তোমার এবার সানাই বাড়ি থেকে বেরোনোর সময় হয়ে গেছে। মানে তুমি একটা ক্রাইসিসে পড়েছিলে, আর অ্যাজ আ ফ্রেন্ড আমার যা যা করণীয় ছিল আমি করেছি। তোমায় আমি নিজেই বাড়িতে নিয়ে এসেছিলাম, আর তুমি বন্ধু হয়ে কি করলে? উল্টো শত্রুতা করলে আমার সাথে। রাগিনী, আমার কথা থাক, আমার কোনো ক্রাইসিসেই কিন্তু আমি তোমায় পাশে পাইনি সেট। উল্টে তুমি আমায় ব্যাক স্ট্যাপ করেছো। তুমি যেটা বুঝছো সেটা ভুল বুঝছো। যা বলছি ঠিকই বলছি। আমার তো মনে হয় এতদিন ধরে আমি দুধ কলা দিয়ে কলসা পুষেছি। রাগিনী, তুমি যা বলছো ভেবে বলছো তো? তার মানে তুমি জানো? জানি স্যার, খুব ভালো করে জানি। ইভেন আমি আমার সমস্ত কথা খুব দায়িত্ব নিয়ে বলছি। অ্যান্ড আই এম শিওর যে তুমি আমার এগেনস্টে কনস্পিরেসি করেছো, ম্যানিপুলেট করেছো। আমার পিছন থেকে কলকাঠি নেড়ে তুমি তিস্তার থ্রু আখিকে এই কন্ট্রাক্টটা পাইয়ে দিয়েছো। আখির গলা তোমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মনে হতেই পারে, কিন্তু আমার কিন্তু তা মনে হয় না। তুমি দেখে নি, আখিকে এই কন্ট্রাক্ট থেকে আমি বের করেই ছাড়ব। তোমাকেও এই বাড়ি থেকে আমি বের করে দেব। রাগিনী, লেট মি এক্সপ্লেন ইউ। আমি তোমাকে বুঝিয়ে বলছি, তুমি হয়তো বুঝতে পারছো না। প্লিজ
আমি তোমার থেকে আর কোনো রকম এক্সকিউজ শুনতে চাই না। আমি চাই যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আর যতদিন আছো নিজের মুখ আর আমায় দেখিও না। ভালো মা? অসীম, ওই মেয়ে কি বলে গেল? তুই তুই কি করেছিস বাবা? তুই এই বাড়ি ছেড়ে চলে গেলে যে আমি খোকা, দাদু ভাই, আমরা যে একটাই আশা বুকে নিয়ে বেঁচে আছি। হয়তো আমাদের অহনা বেঁচে আছে, আর সেই অহনাকে তুই খুঁজে বার করবি। আর তুই যদি এবার ছেড়ে চলে যাস, আমরা যে সবাই মরে যাব, মরে যাব। কিচ্ছু হবে না ভালো মা, সব ঠিক হয়ে যাবে। আমি কোথাও যাচ্ছি না ভালো মা, এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে এক পাও নড়ব না। কিন্তু কি কি করবি তুই? ওই মেয়ে যা যেদি একবার বিগড়ে গেলে তো। বিগড়ে যাওয়া মানুষকে সোজা পথে আনা বেশ চ্যালেঞ্জিং। লাইফে মাঝে মধ্যে এরকম চ্যালেঞ্জ নেওয়া মন্দ লাগে না। And I like challenges. আখির পথে আমি কোনো বাধা আসতে দেব না, কিছুতেই না। ঠাকুর, আমার মাকে তুমি খুব ভালো রেখো। আমার মায়ের জীবনে সব কষ্ট যেন ম্যাজিকের মতন গায়েব হয়ে যায়, সব অন্ধকার কেটে গিয়ে যেন মায়ের মুখে হাসি ফুটে ওঠে। জানো তো মা, আজকে দিদান সকালবেলায় বলছিল যে আমি নাকি ছোটবেলায় রং মাখা মুখ দেখে খুব ভয় পেয়ে যেতাম। সত্যি মা? বাবা, তার বলতে ছোটবেলায় তো দোল এলেই ব্যাস সকাল থেকে কান্না শুরু। একদিন কি হয়েছিল জানিস? এই যে অনেক গল্প শোনা হয়েছে, এবার যাও স্নানটা করে নাও, আমি ওদিকটার কাজটা সেরে নিই। ঠিক আছে। পাগলি। এ কি, ঝেঁটাটা আবার কোথায় রাখলাম? দিদিমণি চোখের আড়ালে গেছে, এইবার ঝটপট আসল কাজটা সেরে নাও তো প্রশান্ত সাপুই। তারপর দেখো দিদিমণির পায়ের তলার মাটি কিভাবে কেঁপে যায়।
পুরো রঙে রং হয়ে গেছে ঘরটা। এলো আবার কি? এ কি, এই ছবিটা এখানে কি করে এলো? এখানে তো কেউ নেই, তাহলে তাহলে এটা কোত্থেকে এলো? খেলা এবার জমে ক্ষীর হয়ে গেছে। দিদিমণির মাথা বন বন করে ঘুরে বেড়াচ্ছে। আমি যে মেঘনাথের মতো আড়াল থেকে বোম মেরে সরে গেছি তা কি করে বুঝবে দিদিমণি? না, তাড়াতাড়ি করতে হবে। আখি স্নান সেরে ফেরার আগেই ছবিগুলোর ব্যবস্থা করতে হবে। এতটুকু বাড়ি কোথায় আড়াল করব? বাবা, সব কটা ছবি পুড়িয়ে ছাই করে দিল। কি কেলো মাইরি! মা, এমন পোড়া গন্ধ কিসের? রান্নায় কি কিছু চাপানো আছে? ওই ডালটা মনে হয় রান্নাঘরে পুড়ে গেল, দাঁড়া আমি দেখছি। মা, কিসের আওয়াজ হলো? কি পড়লো? কিছু না আখি, কিছু হয়নি। কত ছবি মাটি থেকে পোড়াবে দিদিমণি, আর কত ছবি বা আগুনে পোড়াবে। তুমি যত পোড়াবে আমি তত জেরক্স করে দিয়ে যাব। আর এ তো সবে ছবির টেলার গো দিদিমণি। এরপর তো হোটেলে সেই ঝিনচাক ড্রেস পরা ছবিটা প্রিন্ট করতে হবে। তারপর সামলাবো আমি আকিকে। ওর সব অহংকার আমি মাটিতে মিশিয়ে দেবো। মা, মা এরকম বাজে গন্ধ কিসের গো? হ্যাঁ, না না, ওই মাঠে মনে হয় আগুন লাগিয়েছে, বুঝলি তো, তাই জন্য গন্ধটা আসছে। আমি স্নান করে আসছি। হ্যাঁ, সামনের মাঠ থেকে পোড়া গন্ধ আমাদের ঘরে চলে এলো। মা না আজকাল কি ভাবে কি বলে কিছুই বুঝতে পারি না।